ক্লাস 10 তোমাদের আজ পড়ার বিষয় পরমাণু নিউক্লিয়াস। সর্বপ্রথম বিজ্ঞানী হেনরি বেকারের তেজস্ক্রিয়তার ধারণা দিয়েছিলেন। তিনি 1896 খ্রিস্টাব্দে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট এই মৌলটা থেকে আলফা বিটা গামা, আলফা বিটা দুটি কণা, গামাটা রশ্মি নির্গত হয় দেখেছিলেন এবং সেখান থেকে তেজস্ক্রিয়তার আবিষ্কার হয়। এর সম্পর্কে একটা ছোট্ট গল্প আছে। তিনি একটা পরীক্ষা করার জন্য ওই মৌলটিকে অর্থাৎ ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটটাকে তার বাবার গোপন আলমারি থেকে কালো কাগজে মোড়া অবস্থায় বার করে নিয়ে এসেছিলেন কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য। কিন্তু সেই দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকার জন্য সে তার পড়ার টেবিলের ড্রয়ারটাকে টেনে ওই কালো কাগজে মোড়া অবস্থায় একটা ফটোগ্রাফি প্লেটের উপর রেখে দিয়েছিল। ওই পরীক্ষা বা এক্সপেরিমেন্টটা করার কথা সে ভুলেই যায়। বেশ কিছুদিন পর যখন তার মনে পড়ে তখন ওইটাকে তোলার সময় দেখে বা নেওয়ার সময় দেখে ফটোগ্রাফি প্লেটের উপর সাদা দাগ সৃষ্টি হয়েছে। এর কারণটা খুঁজতে গিয়েই তেজস্ক্রিয়তার আবিষ্কার। তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এ থেকে আলফা বিটা দুটি কণা আর গামা রশ্মিটা নির্গত হয়। যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 82 থেকে বেশি বা যার নিউটন ও প্রোটনের অনুপাতটা 1.5 থেকে বেশি, সেই সকল মৌলগুলো থেকে এই তিন ধরনের বিকিরণ ঘটে। তেজস্ক্রিয়তার ঘটনাটা বাহ্যিক চাপ, তাপ, উষ্ণতা এর উপর কোনো রকম এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে এর বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমরা জানবো সেটা কি, তেজস্ক্রিয় মৌল থেকে এই আলফা বিটা কণা এবং গামা রশ্মি নির্গত হয়। 2 নম্বর, এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এর থেকে যে এটা সম্পূর্ণটাই নিউক্লিয় ঘটনা। এই দুটো কণা ও রশ্মিটা সবটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। বাইরের ইলেকট্রন এর উপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারে না। আরও এরকম বিশেষ কতগুলো বৈশিষ্ট্য তোমরা বই দেখে পড়বে। বিটা গামা আমাদের প্রকৃতি কি টাইপের আমরা সেটা লক্ষ্য করব। তিনি দেখলেন এই ধরনের তিনি একটা নিলেন সিসার ব্লক। এরকম একটা সিসার ব্লক তৈরি করেছিলেন। এই সিসার ব্লকটার ভেতরটা কালো রং করা আছে বা ভূষাকালীর প্রলেপ দেওয়া রয়েছে, প্লাটিনাম ব্ল্যাক বা ভূষাকালী। আর ওর মধ্যে রেখেছিলেন তিনি একটা ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌলকে। বহিস্থ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছিলেন। ধরলাম একটা তড়িৎ ক্ষেত্র দিলাম, এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস। আর এখানে একটা প্রতিপ্রম পর্দা রেখেছিলেন, যে পর্দার উপর ওই বিকিরিত আলোটা প্রতিপ্রভার সৃষ্টি করে। এটা অন্ধকার ঘরের মধ্যে এই পরীক্ষাটা করার সময় তিনি লক্ষ্য করলেন এখান থেকে একটা প্রতিপ্রভ মানে একটা বিকিরণ সোজা এই পর্দায় এসে প্রতিপ্রভার সৃষ্টি করেছে। আর একটা বিকিরণ দেখলেন এই দিকে তুলনামূলক একটু বেশি বেঁকে এদিকে পড়েছে। আর একটা দেখলেন তুলনামূলক একটু কম বেঁকে এটার তুলনায় এইদিকে গিয়ে পড়েছে মাইনাসের দিকে। যেহেতু মাইনাস প্লাসকে আকর্ষণ করে তাই এই দিকের বিকিরণ যে রশ্মির কণাটার নাম দিলেন তিনি বিটা। আর মাইনাসকে যদি প্লাস আকর্ষণ করে এটা দিয়েছিলেন আলফা। আর কোনো রকম বিকিরণ ছাড়াই মানে বিক্ষেপ ছাড়াই যেটা সোজাসুজি গিয়ে পড়েছে সেটার নাম দিলেন গামা। গামাটা রশ্মি, আলফা বিটা দুটো কণা। প্রত্যেকটারই বিশেষ ধর্ম আছে। আলফা বিটা গামা প্রত্যেকটার ধর্মগুলো একটু জানবে, তাহলে তোমাদের সিলেবাসে যেগুলো প্রকৃতি অনুযায়ী ধর্ম, 1 আধান সম্পর্কে জানবে 3টেরই। 2 নম্বর ভর সম্পর্কে জানবে। 3 নম্বর প্রকৃতি সম্পর্কে জানবে। 4 নম্বর ভেদন ক্ষমতা সম্পর্কে জানবে। 5 নম্বর আয়রন ক্ষমতা সম্পর্কে জানবে। এখন আধান বলতে কি বোঝায়? আধান প্রকৃতি দুটোই একসাথে যদি আমরা বলি, যে একটা আলফা কণা মানে এটা হিলিয়াম কণার সুর। এইচ নিচে 2 ওপরে 4, ভর সংখ্যা 4, নিচে হচ্ছে
পরমাণু ক্রমাঙ্ক 2, অর্থাৎ এর আধান ধনাত্মক আধান যুক্ত এটা কণা, এটা হবে প্লাস 2 গুণিত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, মানে 3.2 ইন্টু 10⁻19 কুলমের আধান। এটা কার ক্ষেত্রে পেলাম? আলফার ক্ষেত্রে পেলাম। বিটার ক্ষেত্রে সেটা কি হবে? এটা একটা ইলেকট্রন কণার স্রোত, ঋণাত্মক এর প্রকৃতিটা, তাহলে এর মানটা হয় -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা আধানের মান। ভরটাও যেহেতু ইলেকট্রনের ভর জানো, তাহলে সেই অনুপাতে তোমরা ভরটাও এখানে দেখে নেবে পরিমাণটা কত। আর গামাটা হচ্ছে এটা নিস্তড়িত, এর কোনো আধান নেই, এটা একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি, এটা গিয়ে সোজা রকম কোনো বিক্ষেপ ছাড়াই পর্দাতে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। পরবর্তী ভেদন ক্ষমতা, সবথেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামার, তার তুলনায় কম হচ্ছে বিটা, আরও কম হচ্ছে আলফা। আয়রন ক্ষমতা বেশি কার? আলফা। আলফার আয়রন ক্ষমতা গামার তুলনায় প্রায় 10,000 গুণ বেশি, বিটার আলফার তুলনায় প্রায় 100, বিটার হচ্ছে গামার তুলনায় আরো 100 গুণ বেশি। আর হচ্ছে আয়রন ক্ষমতা আমার গামার অতি সামান্য। তাহলে আমরা আগেই বললাম ভেদন ক্ষমতা অনুযায়ী যদি ভাগ করি, বায়ুতে 3 থেকে মোটামুটি 8 সেন্টিমিটারের মধ্যে হয়, এটা কয়েক মিটার পর্যন্ত হয় বিটাটা, আর গামাটা বায়ুতে কয়েকশো মিটার পর্যন্ত হয়ে থাকে। পরের যেটা নেব, এখান থেকে একটা কোনো তেজস্ক্রিয় মৌল থেকে সর্বদাই যদি আলফা বিটা গামা এই স্বতঃস্ফূর্ত বিকিরণটা ঘটে, তাহলে এর মধ্যে থেকে এর পরমাণু ক্রমাঙ্কের একটা পরিবর্তন হয়। সেটা আমরা লক্ষ্য করব কিভাবে, আলফা এবং বিটা বেরিয়ে গেলে সেটা আমরা লক্ষ্য করব, শর্ডান অ্যান্ড ফজি সূত্র বলা হয়। এক্ষেত্রে ধরে নাও একটা তেজস্ক্রিয় নমুনা এক্স, যার প্রাথমিক পরিমাণের জন্য পরমাণু ক্রমাঙ্ক বললাম জেড আর ভর সংখ্যা বলে দিলাম এ। অর্থাৎ এই যে প্রাথমিক পরিমাণটা বললাম, এখান থেকে যদি তোমার একটা আলফা বেরিয়ে যায় মাইনাস আলফা, তখন এই তেজস্ক্রিয় পরমাণুটার প্রাথমিক পরিমাণ আর থাকবে না। তুমি কোনো তেজস্ক্রিয় নমুনার প্রাথমিক পরিমাণটাকে ওর জনক নিউক্লিয়াস বলা হয়। তুমি পরীক্ষা করার সময় বা আবিষ্কৃত হওয়ার প্রথম যে পরিমাণটা নেবে সেটা হচ্ছে জনক নিউক্লিয়াস। আর ওইখান থেকে এর পরবর্তী এক্সপেরিমেন্ট পর আলফা বিটা গামা বেরিয়ে গেলে যেটা তুমি পাবে, সেই নিউক্লিয়াসটা হচ্ছে দুহিতা নিউক্লিয়াস। সেটা দুহিতা নিউক্লিয়াস, কারণ এদিকে আলফা বিটা গামা বেরিয়ে গেলে সে আর জনক থাকে না, পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন ঘটিয়ে সে দুহিতাতে রূপান্তরিত হয়। এটা চলতেই থাকে। এই তেজস্ক্রিয় স্বতঃস্ফূর্ত, এর কোনোদিনও শেষ হয় না। রেডিয়ামের অর্ধায়ু হচ্ছে 1620 বছর ইয়ার, অর্থাৎ অর্ধায়ু বলতে তুমি ধরে নাও আজকে তুমি একটা জনক নিউক্লিয়াস নিয়েছো রেডিয়ামের, যার পরিমাণ 50 গ্রাম। 1620 বছর পর ওই রেডিয়ামটার আর 50 গ্রাম থাকবে না, ওর অর্ধায়ু মানে অর্ধেকে রূপান্তরিত হবে। এই সম্পূর্ণটা তেজস্ক্রিয় বিকিরণের জন্য হয় আলফা বিটা গামা বেরিয়ে, সেটা হয়ে যাবে কত? 25 গ্রাম। আরও 1620 বছর 25-এর হাফ হয়, 12.5 গ্রাম। এরকম করে হতেই থাকবে প্রত্যেক 1620 বছর পর পর। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কখনো 0 হতে পারে না, একদম নগণ্য ভর হবে, 0.0000 অনেক শূন্যর পর কিছু একটা সংখ্যা থাকবে। তাই এটা স্বতঃস্ফূর্ত, এর কোনোদিনও শেষ হয় না বলে। আমি রেডিয়ামের 1620 বছর বললাম, মানে প্রত্যেকটা তেজস্ক্রিয় নমুনারই অর্ধায়ু 1620 বা 17 এত বছর তা নয়। কিছু কিছু তেজস্ক্রিয় পরমাণু রয়েছে যাদের অর্ধায়ু খুব কম, কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে, কয়েক দিনে, কয়েক বছরে এরকম হতে পারে। পরের তাহলে আমরা এখানে যেটা বলছি, এর থেকে যদি আলফা বেরিয়ে যায়, আলফা মানে হিলিয়াম, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, আর এদিকে বাদ চলে ওয়াই যদি হয়ে যায়, তেজস্ক্রিয় নমুনাটা অন্য একটা পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ করলো, মানে পরমাণুতে পরিণত হলো, তাহলে সেক্ষেত্রে ওয়াই হবে ওপরটা a-4 আর নিচেটা z-2, অর্থাৎ বিয়োগ করতে হবে। যদি দুটো বেরোতো তাহলে a-8 হতো, এটা z-4 হতো।
5টা বেরোলে a মাইনাস 20 হতো, 4 5 20, আর এখানে 5 দুগুণে 10 হতো, কত z মাইনাস 10 হতো। একই রকম ভাবে যদি বিটা, এই নমুনা নিয়েই আমি বলছি, x নিচে z উপরে a থেকে যদি একটা বিটা নির্গত হয়, তাহলে সেটা যদি y মূলই রূপান্তরিত হয়, তাহলে সেক্ষেত্রে ওপরে ভর সংখ্যা যেমন তেমনই থেকে যায়, পরমাণু ক্রমাঙ্কটা 1 বেড়ে যায়, এটা এক বৃদ্ধি পায়। তাহলে এইভাবে পরমাণু থেকে তেজস্ক্রিয় নমুনা থেকে আলফা বিটা গামা 3 ধরনের বিকিরণ ঘটলে গামার পরিবর্তনের জন্য, বিকিরণের জন্য কোনো রকম পরমাণু নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্কেও বা ভর সংখ্যার পরিবর্তন ঘটে না। আলফা এবং বিটা নির্গমনের জন্য বা বিকিরণের জন্য এই ধরনের পরিবর্তন আসবে, এটা অঙ্কেতে থাকে, বইয়ের অনুসন্ধান অঙ্ক দেখবে। পরের আমরা তেজস্ক্রিয় বিকিরণের জন্য তেজস্ক্রিয়তার একটা এসআই একক আছে। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। আর এই বেকারেলের সঙ্গে তেজস্ক্রিয়তার আর এক একক 20 একটা সম্পর্ক আছে। বলা হয় 1 20 = 3.7 × 10⁻10। এক্ষেত্রে 20 সাথে ডিপিএস, এটা ডিপিএস এর সম্পর্ক। পারমাণবিক ভরে বা সংহত পারমাণবিক ভর, তাকে 1U বলা হয়। যদি আমরা C12 স্কেলে বলে থাকি, কার্বন স্কেলে, তাহলে একটি কার্বন পরমাণুর C12 স্কেলের ভরের 1/12 অংশকে 1U বলে। কার্বনের পারমাণু ক্রমাঙ্ক 6, ওর পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23 টি কার্বন পরমাণুর ভর তোমার নিশ্চয়ই 12 গ্রাম হবে। 6.022 × 10⁻23 টি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। একটি ভর নিশ্চয় হবে 12 / 6.022 × 10⁻23 গ্রাম। তাহলে 1U সমান আমরা লিখতে পারি সংজ্ঞা অনুযায়ী একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। 1U সমান 12 / 6.022 × 10⁻23 গুণিত 1/12, 12 কাটলো, তাহলে পেয়ে গেলাম 1/6.022 × 10⁻23। ক্যালকুলেশন পাবো 1.66 × 10⁻24 গ্রামে পেয়ে যাবে। তাহলে এইটা 1U পরমাণুর ভরের পরিমাণ। এখন বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বে বা বিজ্ঞানী আইনস্টাইনের ভরতুল্য শক্তিটা আমরা যেটা পেয়েছি, E = mc²। ইউ পরিমাণ পদার্থের বা 1U পরিমাণ ভরের তুল্য শক্তি মান কত হবে? E সমান, ভরটা যেহেতু এটা 1.66 × 10⁻24 ইন্টু সিরিয়াস পদে আলোর গতিবেগ হয় 3 × 1010 সেন্টিমিটার/সেকেন্ড তার স্কয়ার। এটা তোমার চলে আসবে আরবি, যেহেতু শক্তি। এটা ইভিতে যায়, ইভিতে ক্যালকুলেশন করতে একে কি করতে হয়? 1.66 × 10⁻24 গুণিত 3 × 1010 তার স্কয়ার ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। এটা ইভিতে চলে যায়। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে এসেছে। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন সমস্ত পজিটিভ আধান, নিউট্রন নিস্তরী। তা সত্ত্বেও প্রোটন এবং নিউট্রন কি করে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে অবস্থান করে, সেটার জন্য বলা যায় পরমাণুর একটা নিউক্লিয় বল থাকে বা নিউক্লিয় বন্ধন শক্তি থাকে। সেই বন্ধন শক্তির জন্যই প্রোটন আর নিউট্রন একত্রে ক্ষুদ্র জায়গার মধ্যে অবস্থান করে। এখন এই বন্ধন শক্তির উৎপত্তি ঘটে কি করে? তখনই নিউক্লিয় ভর ত্রুটি এসে গেছে। ভর ত্রুটি এটা কিভাবে আসে? বিজ্ঞানীরা দেখলেন প্রোটন আর নিউট্রন কোনো একটা নির্দিষ্ট পরমাণুর জন্য, পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন যতগুলি নিউট্রন থাকে, তাদের একত্রে মোট ভরটাই নিউক্লিয়াসের ভর। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। এটা যা হয়, প্রত্যেকটা প্রোটন প্রত্যেকটা নিউট্রনকে আলাদা করে বের করে নিয়ে মোট ভর বার করলে
দেখা যায় এইটার তুলনায় একটু বেশি হচ্ছে। পৃথকভাবে প্রোটন ও নিউট্রনের মোট ভর দেখা যায় একত্রে থাকা অবস্থায় প্রোটন ও নিউট্রনের মোট ভরের তুলনায় বেশি। তাহলে বেশি কেন? একই তো হওয়ার কথা। তাহলে বেশিটা কেন? বাকিটুকু কোথায় গেল? যতটুকু বেশি সেই পরিমাণ ভরটা কোথায় গেল? সেই ভরটাই আইনস্টাইনের ওই ভর তুল্য শক্তি অনুযায়ী বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যদি একটা তোমাকে পরমাণু বলি, একটা পরমাণু বললাম এক্স, এর পরমাণু ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এ, তাহলে এর পরমাণুর কেন্দ্রে কতগুলি প্রোটন থাকবে? প্রোটন থাকবে নিশ্চয়ই জেড ডি। তাহলে প্রোটনের সংখ্যা হলো, প্রোটন সংখ্যা বলে দিলাম জেড ডি। নিউট্রন সংখ্যা কত বলে দিলাম? নিউট্রন সংখ্যা তুমি পাবে এ মাইনাস জেড ডি। তোমায় আমি বলে দিচ্ছি, একটি প্রোটনের ভর সেটা বলে দিলাম এমপি, এম সাফিক্স পি। আর একটি নিউট্রনের ভর সেটা বলে দিলাম এম এন। তাহলে পৃথকভাবে মোট প্রোটন কটা? জেডটা। তাহলে জেডটা প্রোটনের মোট ভর কত হবে? জেড ইনটু এমপি। অতএব পৃথকভাবে প্রোটন ও নিউট্রনের মোট ভর সমান তুমি কত পাবে? প্রোটনের জন্য পাবে জেড ইনটু এমপি, আর নিউটনের জন্য পাবে এটা, তাহলে যুক্ত এ মাইনাস জেড ইনটু এম এন। নিউক্লিয়াস একত্রে থাকা অবস্থায় মোট ভর যদি, নিউক্লিয়াসের ভরটা যদি ধরে নাও বড় হাতের এম, সাফিক্সে এ জেড বোঝাতে পারি, এ জেড মৌলটার জন্য, তাহলে দেখা যায় ওই এম এ জেডটা এর তুলনায় কি কম। তাহলে কতটা কম? সেটাই হচ্ছে ভর ত্রুটি। সেটা যদি ডেল্টা এম বলি, সেটা সমান পাবো, যদি এইটা বেশি এইটা বিয়োগ এইটা, অর্থাৎ জেড ইন্টু এমপি যুক্ত এ মাইনাস জেড ইন্টু এম এন সাফিক্স এম এন বিয়োগ বড় হাতের এম এ জেড। এটা হচ্ছে তোমার ভর ত্রুটির মান। তাহলে এখান থেকে বন্ধন শক্তি কি পাবো? শক্তি সমান, যেহেতু আইনস্টাইনের ভর তুল্য শক্তি থেকে ই সমান এমসি স্কয়ার পেয়েছি, তাহলে তুমি প্রোটনগুলোর জন্য মোট শক্তি কত হবে? কতগুলো প্রোটন? জেডটা, তার ভরটা কত? একটার ভর এমপি, জেডটা প্রোটনের ভর জেড এমপি। তাহলে বন্ধন শক্তির জন্য বা আইনস্টাইনের ভর তুল্য শক্তির জন্য জেড এমপি ইন্টু সি স্কয়ার, ভর ইন্টু সি স্কয়ার। নিউটনের জন্য এ মাইনাস জেড ইন্টু এম এন সি স্কয়ার। ভালো করে বুঝে থাকো। তাহলে প্রোটনের জন্য শক্তি, নিউটনের জন্য শক্তি পেলাম, সেইটা সমানই নিউক্লিয়াসের শক্তিটা হওয়ার কথা। তাহলে সেটা কত? কিন্তু হয় না। ভর ত্রুটির জন্য একটা শক্তি বন্ধনশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এম এ জেড ইন্টু সি স্কয়ার নিউক্লিয়াস শক্তি যুক্ত ভর ত্রুটির জন্য যে শক্তি, সেটা বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, যেটা বললাম ডেল্টা ই। তাহলে এখান থেকে ডেল্টা ই সমান কত পেয়ে গেলাম? এই দিকে বিয়োগ হয়ে যাচ্ছে, জেড এমপি সি স্কয়ার যুক্ত এ মাইনাস জেড ইন্টু এম এন সি স্কয়ার মাইনাস বড় হাতের এম এ জেড ইন্টু সি স্কয়ার। সি স্কয়ার কমন চলে যাচ্ছে দেখো। তাহলে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস বড় হাতের এম এ জেড ইন্টু সি স্কয়ার। এটাই তোমার ডেল্টা এমটা। দেখো এই ডেল্টা এমটা পেয়েছি। তাহলে ডেল্টা ই সমান ডেল্টা এম ইন্টু সি স্কয়ার। এটার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি তোমার রাশি। পরের আর দুটো আছে, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। তাহলে প্রথমত নিউক্লিয় বিভাজন কাকে বলে আমরা জানবো। বিভাজন বিজ্ঞানীরা দেখলেন একটা ভারী মৌলের পরমাণু, ইউরেনিয়াম বললাম, নিচে 92, উপরে 235, এর সাথে যদি খুব একটা হালকা মৌলের নিউক্লিয়াস এন মানে নিউট্রন, সেটা নিচে বললাম 0, উপরে বললাম 1, একে মিশিয়ে দিই। ভারী মৌলের নিউক্লিয়াস সঙ্গে একটা হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত করলে প্রায় সমবরের দুটি মৌল এবং সঙ্গে সঙ্গে 3টে নিউট্রন ও প্রচুর শক্তি উৎপন্ন করে। এই বিশেষ বিক্রিয়াটাকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া প্রায়
প্রচুর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যে তাপটা 186 মেগ তাপটা প্রায় 3000 টন কয়লা পুড়লে তবে উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়া কোথায় কাজে লাগানো হয়? যেসব জায়গাতে বায়ু শক্তি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কিছুই নেই, সেই জায়গাতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে এই পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। এর কুপ্রভাবও আছে, কীরকম কুফল আছে সেটা কি? হিরোশিমা এবং নাগাসাকিতে যে লিটল বয় ও ফ্যাটম্যান এই দুটো বোমা পড়েছিল, সেটা নিউক্লিয় বিভাজনেরই একটা বিশেষ কুপ্রভাব। সেটা কি বললাম, এই যে এই বিক্রিয়াটা ঘটে, সঙ্গে সঙ্গে বেরিয়াম 2 নিউট্রন এবং 3টে নিউট্রন। পরের বিক্রিয়াটা যাতে ঘটতে পারে, তাহলে প্রথম বিক্রিয়াতে 186 মেগ তৈরি হলো, যদি 3টে নিউট্রন নিয়ে আবার পরের বিক্রিয়াটা ঘটানো যায়, তাহলে সেখানে আবার 3টে 186 মেগ উৎপন্ন হবে, তাতে প্রচুর তাপ উৎপন্ন হবে। সেই তাপেতেই কি হয়, সেই জায়গাটা পুড়িয়ে দেয় এবং এর থেকে নির্গত যে সমস্ত তেজস্ক্রিয় বিকিরণ, সেগুলো কি করে আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই হিরোশিমা নাগাসাকি পুরোপুরি ধ্বংস গিয়েছিল। সেটা একটু পরে আরও বুঝতে পারবে শৃঙ্খল বিক্রিয়াটা জানলে। এখন এখান থেকে যে তাপটা উৎপন্ন হলো, এই তাপে উৎপন্ন নিউট্রনগুলো প্রচণ্ড শক্তি নিয়ে তো পালিয়ে যাবে, পরের বিক্রিয়া তো ঘটতেই নাও পারে, মানে ঘটবেই না। তখন বিজ্ঞানীরা কী করলেন, যাতে পরের বিক্রিয়াটা ঘটনা যায় তার জন্য নিউক্লিয়ার মডারেটর ব্যবহার করলেন। মডারেটর সেটা কি জিনিস? মডারেটর বলতে বোঝায় যে ওই নিউট্রন উৎপন্ন নিউট্রনগুলোকে মন্দীভূত করার পদ্ধতি। D2O ভারী জল ও গ্রাফাইট এই দুটো পদার্থ ব্যবহার করেন সাধারণত। গ্রাফাইট এই দুটো পদার্থ দিয়ে এই উৎপন্ন নিউট্রনগুলোর মন্দীভূত করা হয়, যাতে পরের বিক্রিয়াতে একে লাগিয়ে পরের 186 মেগ তৈরি করতে পারি আমরা। তার জন্যই চলে আসে শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া সেটা কি জিনিস? লক্ষ্য করো, ইউরেনিয়াম পরমাণুর একটা পরমাণুর সাথে একটা নিউট্রন যুক্ত হলো, সাত সাত কটা নিউট্রন তৈরি হলো? 3টে। একটা নিয়ে করলাম, এর সঙ্গে সঙ্গে কত মেগ? 186 মেগ তৈরি হলো। আমি এগুলো দেখালাম না, শুধু নিউট্রনে দেখাচ্ছি। এই শৃঙ্খল বিক্রিয়াতে ইউরেনিয়ামের তো একটা পরমাণু নেই, অ্যাভোগাড্রো সংখ্যক আছে, তাহলে এর পরের বিক্রিয়া আরও ইউরেনিয়ামগুলোর সঙ্গে যুক্ত করলাম। এখন এটা কি করানো? তখনই যুক্ত হবে যখন আমরা মডারেটর অর্থাৎ D2O গ্রাফাইটের সাহায্যে এই উৎপন্ন নিউট্রনগুলোকে মন্দীভূত করতে পারি। মন্দীভূত করে পরের বিক্রিয়া ঘটালাম, তাহলে এই বিক্রিয়াতে আবার 3টে তৈরি হবে, 3টে। এইটাতেও আবার 3টে নিউট্রন, এইটাতে আবার 3টে নিউট্রন। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 186 করে যদি মেগ শক্তি উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয়, তাহলে 3 × 186 মেগ তাপ উৎপন্ন হবে। এখানে কটা হয়েছে? 9টা। এরপরে আবার এই 9টা ইউরেনিয়াম যুক্ত হবে পরপর সাথে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এদের কাছ থেকে প্রত্যেকটা থেকে 3টে করে তৈরি হবে। তাহলে প্রথমটা একটা নিউট্রন, তারপরটাতে দেখতে পেয়ে গেলাম 3টে, তারপরটা 9টা, এরপরে বিজ্ঞান নিশ্চয়ই 3টের জায়গাটা যেন 27, তারপরটা 81, এই হতে থাকে। তাহলে এই বিক্রিয়াটা যতদূর করতে পারবো, যদি করা যায়, সে ধরনের আমাদের গ্রাহক যন্ত্র তৈরি হয় না, তাপ আধার যেটাতে এই তাপ উৎপন্ন করা যায়, পুড়ে যাবে, গলে যাবে। যতদূর করতে পারবো এই বিক্রিয়াটা চলতেই থাকবে। এটা নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। এখন এই 1-2টো করলেই যে তাপ উৎপন্ন হবে, সেই অ্যামাউন্ট অফ তাপকেই আমরা বিভিন্ন বিজ্ঞানের কল্যাণে কাজে লাগাতে পারবো। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এই ধরনের কাজে লাগিয়ে যেসব জায়গাতে ওই বিদ্যুৎ যায় না, সেই সব জায়গাতে বিদ্যুৎ সাপ্লাই করা যেতে পারে, আরও অন্যান্য বিভিন্ন বৈজ্ঞানিক কাজও করানো যেতে পারে। পরবর্তী কি? এর নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে বলা আছে কতগুলি হালকা মৌলের নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হলে সেখানে এর থেকে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। যেমন কত হাইড্রোজেন নিলাম, H1 করে 4টে। এই বিক্রিয়াতে হিলিয়াম উৎপন্ন হয়, H নিচে 2 উপরে 4, প্লাস 2টো পজিট্রন তৈরি হয়, 0 নিচে বলে দিলাম 1, 2টো পজিট্রন প্লাস শক্তি। এই শক্তিটা বিপুল শক্তি, বিভাজন বিক্রিয়ার থেকেও অনেক বেশি শক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে এই যে উৎপন্ন হলো, এই ক্ষেত্রে হাইড্রোজেন হালকা মৌলের নিউক্লিয়াস সঙ্গে ভারী মৌলের শক্তি, এই বিক্রিয়াটা ঘটাতে গেলে আগে তাপের প্রয়োজন হয়। সেই তাপটা
একমাত্র দেওয়া সম্ভব নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার দ্বারাই। তাই কিন্তু একটা প্রশ্ন হয়, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করা হয় কেন? কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হালকা মৌলের নিউক্লিয়াসকে একত্রে যুক্ত করে ভারী মৌলের নিউক্লিয়াস এবং প্রচুর তাপ উৎপন্ন যদি করতে হয়, পজিট্রন প্লাস প্রচুর তাপ উৎপন্ন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আগে একটা প্রচুর টেম্পারেচারের প্রয়োজন হয়, যেটা 10⁶ ডিগ্রি সেলসিয়াসের মতো। ওই তাপটা কেবলমাত্র নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার দ্বারা তৈরি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করাটা অত্যাবশ্যক। এই তাপের জন্য সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসছে, অর্থাৎ সূর্য, নক্ষত্র এইসব জায়গাতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দ্বারাই তাপ উৎপন্ন হয়। তেজস্ক্রিয়তার সুফল যেমন আছে, কুফলও থাকে। সুফলের মানে ব্যবহারে অনেক কিছু আমরা করতে পারি। বর্তমানে যে সমস্ত টিউমার, বিভিন্ন লিউকোমিয়া, ক্যান্সার, এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে তেজস্ক্রিয়তা বিশেষভাবে অংশগ্রহণ করছে। এছাড়াও তেজস্ক্রিয়তার সাহায্যে আমরা কার্বন ডেটিংয়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন পুরানো পাথর, পুরানো কাঠ বা পুরানো পৃথিবীর বয়সও নির্ণয় করতে পারি। এই সমস্তগুলো তোমরা পড়বে।